রাজধানীর মূল সড়কে ব্যাটারি চালিত রিকশার ঝড়ো গতি, যানজটের ঢাকায় বাড়ছে জনদুর্ভোগ। শৃঙ্খলা ফেরাতে কড়া বার্তা ডিএমপির, নীতিমালার তাগিদ বিশেষজ্ঞদের। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। দিনক্ষণ চূড়ান্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির। লালফিতায় বন্দি উন্নয়ন প্রকল্প, দক্ষিণাঞ্চলে খুলছে না সম্ভাবনার দুয়ার। নতুন করে যাচাই বাছাইয়ের কারণে কমেছে কাজের গতি, জানালেন বিভাগীয় কমিশনার। আজ সাগরিকায় শুরু বিপিএল উন্মাদনা, বরিশালের মুখোমুখি হবে ঢাকা। খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম কিংস, বিসিবি সভাপতির হস্তক্ষেপে অনুশীলনে ফিরছে রাজশাহী। সকালের সময়ে সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। দিন দিন রাজধানীর মূল সড়কও গ্রাস করে নিচ্ছে ব্যাটারি চালিত রিকশা। নিয়মনীতির তোয়াক্কা না করে মহাসড়কে ইঞ্জিন চালিত গণপরিবহনের সঙ্গে প্রতিযোগিতা করছে রীতিমতো। এতে দুর্ভোগের নগরী হয়ে উঠেছে আরও ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ এ বাহনটি কোনোভাবেই মূল সড়কে চলার যোগ্য নয়। পঙ্গপালের মতো ছড়িয়ে পড়া এসব অটোরিকশাকে দ্রুতই নীতিমালার মধ্যে আনতে না পারলে যানজটে পুরোপুরি স্থবির হয়ে পড়বে রাজধানী। শরীফ রুবেলের ছবিতে শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। এসব চিত্র কোনো পাড়া মহল্লা বা অলিগলির নয়। রাজধানীর প্রধান প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে আর ব্যাটারি লাগিয়ে বানানো অটোরিকশা, যা রীতিমতো প্রতিযোগিতা করছে মূল সড়কের ইঞ্জিন চালিত যানবাহনের সঙ্গে। যদিও এ বাহনটি এখনো কাগজে কলমে অবৈধ, শুধুমাত্র গতির ঝড় ছাড়া মূল সড়কের দ্রুতগতির যানবাহনের সঙ্গে চলার মতো কোনো উপকরণই নেই বাহনটির। এতে হরহামেশাই হচ্ছে দুর্ঘটনা। মূল সড়কে দ্রুতগতির যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলা এ সকল অটোরিকশা কতটা নিরাপদ বা এর কন্ট্রোলিং ক্ষমতায় কতটুকু ঝুঁকিমুক্ত, এ নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে চালকরাই। মেইন সড়কে যদি চলে অ্যাক্সিডেন্ট বেশি হয়, আর মহল্লার ভিতরে চালাইলে অ্যাক্সিডেন্ট কম হয়। প্রতিদিন একটা দুটো অ্যাক্সিডেন্ট আসি। আমাদের হাত ব্রেক, পাও ব্রেক না, তখন গাড়িটা কন্ট্রোল করা একটু রিস্কি হয়ে যায়। এসব অটোরিকশা অলিগলি ছাপিয়ে মূল সড়ক দখল করায় যানজটের নগরী আরো ধীরগতির হয়ে উঠছে বলে অভিযোগ বাস চালকদের। যেমনি মন চায় এমনি গাড়ির ওভারটেক করে যায়, অনেক সময় গাড়ির লগে লাগাই দেয়। একদিন অটো বন্ধ থাকে, তাহলে দেখবেন যে ওই দিন আর রাস্তায় কোনো জ্যামজটই নেই। ডিএমপি বলছে, বারবার সতর্ক করার পরও মূল সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে ব্যাটারি চালিত এসব বাহন। এমন স্বেচ্ছাচার অব্যাহত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাদের। গণপরিবহনের পাশাপাশি এসব ব্যাটারি চালিত রিক্সাগুলো চলে, তাহলে সড়কে তো একটু সমস্যা হচ্ছেই। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে, এই যে অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। অটোরিকশা এখন মহাসড়কের অ্যাটম বোমা উল্লেখ করে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বাহনটি চিহ্নিত করেছে যাত্রী কল্যাণ সমিতি। আর এই বিশেষজ্ঞের মতে, মূল সড়কে চলার পুরোপুরি অযোগ্য এসব অটোরিকশার জন্য করতে হবে নীতিমালা, খুঁজতে হবে বিজ্ঞান ভিত্তিক সমাধান। এইটা একটা ভয়ঙ্কর বোমায় পরিণত হচ্ছে। শুধুমাত্র সে তার চালকের জন্য, তার যাত্রীর জন্য ঝুঁকিপূর্ণ তা নয়, তার সামনে এবং পেছনের গাড়ির জন্য ভয়ঙ্কর। যেভাবে সংখ্যাতাত্ত্বিকভাবে বাড়ছে, এই সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। যানবাহন যেটা সড়কে নেমে গেছে, তাদের যদি মডিফিকেশন বা ইম্প্রোভাইজেশন করে কিছুটা যদি নিরাপদ করা যায়, তাহলে ঝুঁকিটা কিছুটা কমে যাবে। ঢাকার রাস্তায় অটোরিকশার সরকারি কোনো হিসেব নেই, তবে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এক পরিসংখ্যান বলছে 2024 সালেই তা 12 লাখ ছাড়িয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ এ বাহনটির যেভাবে বিচরণ বাড়ছে, তাতে দুর্ভোগের নগরী হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ করা না গেলেও অটোরিকশার নীতিমালা তৈরি করে একটি শৃঙ্খলাবদ্ধ করা জরুরি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৃহস্পতিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত মঙ্গলবার ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কি থাকবে, কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কিভাবে এতে ভূমিকা রাখবে সেটিও আজ জানানো হবে। অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্যই জুলাই ঘোষণাপত্র জারি করা জরুরি বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে বাংলা মোটরের সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান নেতারা। বলেন, নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র জারি না হলে তা হবে সরকারের ব্যর্থতা। জুলাই আন্দোলনে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর দাবি করেন নেতারা। বৈঠকে নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে প্রোক্লেমেশন ঘোষণা করার তারিখ ঘোষণা করতে হবে। কোনো প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র জনতা বরদাস্ত করবে না। কালক্ষেপণ হলে আমরা দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। জাতির প্রশ্ন ঐক্যমত পোষণ করা, এগুলো বাংলাদেশের কালচারটা নষ্ট হয়ে গিয়েছে। আমরাও সেই কালচার কিভাবে ফিরিয়ে আনা যায়, বর্তমান ছাত্র জনতা সরকার সে উদ্যোগটি নিয়েছে এবং তারা সেটাতে সফল হয়েছে। একটা ঐক্যমতের ভিত্তিতে একটি ডেট তারা পাবলিশ করবেন। আমরাও চাই এটা দ্রুত সময়ের মধ্যেই এটা করা হোক। আমরা অলরেডি 31 তারিখ বলেছিলাম, 15 তারিখ গিয়েছে। যেহেতু সবাই এক টেবিলে এসেছে, আমরা আশা করি দ্রুতই এটা প্রকাশ হবে। সকালের সময় আরও থাকছে, ভারতের কাছে হারানো প্রায় 200 একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ। বুঝিয়ে দেয়া হবে প্রকৃত মালিকদের, খুশি সীমান্তের বাসিন্দারা। বিজিবি সেই জমিগুলো আমাদেরকে উদ্ধার করে দিয়েছে। জমিগুলো দুটি বিশ্ববিদ্যালয়, ইকোনমিক জোন, বিমানবন্দর নির্মাণ সহ খুলনা অঞ্চলে স্থবির হয়ে আছে অন্তত 10টি উন্নয়ন প্রকল্প। এতে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি সহ এ অঞ্চলের সম্ভাবনাগুলো দেখছে না আলোর মুখ। বাড়ছে না দেশি বিদেশি বিনিয়োগ। প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়নের দাবি এলাকাবাসীর। প্রশাসন বলছে, নতুন করে সব প্রকল্প যাচাই বাছাইয়ের কারণে কাজ কিছুটা দেরি হচ্ছে। নেয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য খাত উন্নয়নে 2021 সালে খুলনায় স্থাপিত হয় মেডিকেল বিশ্ববিদ্যালয়। উপাচার্য সহ নিয়োগ দেওয়া হয় বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী, কিন্তু স্থায়ী জায়গা না থাকায় গত 3 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের জন্য আরংঘাটা এলাকায় 1847 কোটি টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন প্রকল্প গত বছর মে মাসে একনেকে পাশ হয়। তবে সে প্রস্তাবনা এখনো লাল ফিতায় বন্দী। যখন সরকারি আদেশ জারি হওয়ার অপেক্ষায় ছিল, সেই পর্যায়ে প্ল্যানিং মন্ত্রণালয় থেকে আবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটা নির্দেশনা দেওয়া হয় যে এই প্রজেক্টের যে বিস্তারিত তথ্য এবং মতামত চাওয়া হয়। সেই মতামতও আমরা দিয়েছি। একই অবস্থা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠার 9 বছর আর শিক্ষা কার্যক্রম শুরুর 5 বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস তৈরি হয়নি বিশ্ববিদ্যালয়টির। ভাড়া করা অস্থায়ী ভবনে অফিস, শিক্ষার্থীদের আবাসন আর শিক্ষা কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের যে ডিপিপিটি, এটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এটি আশা করা যায় যে দ্রুতই এটি পাশ হলে খুলনা বিশ্ববিদ্যালয় তার স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু করতে পারবে। একই অবস্থা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানেও। 2017 সালে খুলনায় ইকোনমিক জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। 2 দফা বটিয়াঘাটা ও রূপসায় স্থান নির্ধারণের পরেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি প্রকল্পটি। ভূমি অধিগ্রহণ শেষে সীমানা প্রাচীর নির্মাণ হলেও বাগেরহাটের রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের অগ্রগতি নেই 3 বছর ধরে। টেক্সটাইল মিলের জমিতে পরিকল্পনায় বন্দী থিম পার্ক।
প্রস্তাবনায় আটকে যশোর মোংলা সড়কের 6 লেন উন্নতিকরণ সহ অন্তত 10 প্রকল্পের কাজ। এতে ব্যাহত হচ্ছে খুলনা অঞ্চলের কাঙ্ক্ষিত কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতি। এটাকে যদি আরো দ্রুত এবং গতিশীল করা না যায় তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক সেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না এবং কর্মসংস্থানও কিন্তু এখানে তৈরি হবে না। তবে নতুন করে সব প্রকল্প যাচাই বাছাইয়ের কারণে কাজ কিছুটা দেরি হচ্ছে বলে দাবি প্রশাসনের। এই প্রকল্পগুলি বাস্তবায়নে বর্তমান সরকারও যে কোনো যদি মডিফিকেশন দরকার হয় মডিফিকেশন করে যাতে জনগণের আর্থসামাজিক উন্নয়ন হয় এই বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিনিয়োগ উন্নয়ন বোর্ডের তথ্য মতে সবশেষ 2023-24 অর্থ বছরে নতুন করে 16টি প্রতিষ্ঠান এ অঞ্চলে বিনিয়োগের জন্য নিবন্ধিত হয়েছে। পদ্মা সেতু, মোংলা বন্দরের সাথে রেল সংযোগ সহ সহজ যোগাযোগ মাধ্যমের কারণে দিন দিন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। তাই দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টিতে পরিকল্পনায় থাকা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ এ অঞ্চলের মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে ঝিনাইদহের শৈলকুপায় দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ ডিলারদের কাছে গিয়ে মিলছে না সার, তবে চাহিদা অনুযায়ী সার সরবরাহের দাবি ডিলারদের। এদিকে কৃষি বিভাগ উল্টো অভিযোগ করে বলছে পরবর্তী চাষাবাদের জন্য সার মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করছে কৃষক। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। মাঠের পর মাঠ চাষ হচ্ছে পেঁয়াজ, কোনো ক্ষেতে চারার পরিচর্যা চলছে, আবার কোনো ক্ষেতে রোপণে ব্যস্ত কৃষক। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ঝিনাইদহের শৈলকুপায় 12,000 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হওয়ার কথা, তবে দেখা দিয়েছে সার সংকট। কৃষকের অভিযোগ ডিলারের কাছে গিয়ে চাহিদা মাফিক সার পাচ্ছেন না তারা, অতিরিক্ত অর্থ দিলে আবার সার মিলছে ভিন্ন উপায়ে। ডিলারের কাজ করলি যে সার নেই, সার আসতে দেরি আছে। 1050 টাকারটা 1350 1400 দিলে পাওয়া যাচ্ছে, আবার 1350 টাকারটা 2500 2400 দিই তাও পাওয়া যাচ্ছে, তাও আমাদের কাছে দিচ্ছে না। আমরা চাষ করব কি করে, এই হলো মূল সমস্যা। মানে চাষে আমরা সারই পাচ্ছি না। দরকার এক বস্তা, আমি পাচ্ছি 10 কেজি, যাই দেবো এতে তো আর ফলন আসবে না। তবে চাহিদা অনুযায়ী সার সরবরাহ চলছে জানান ডিলাররা। আর কৃষি বিভাগের উল্টো অভিযোগ কৃষক পরবর্তী চাষাবাদের জন্য সার মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করছেন। যে বরাদ্দ পাচ্ছে ওই বরাদ্দই হয়ে যায়, যদি সার কৃষক ঠিক মতো ওই সুষম সার দেয়, সুষম সার তো দিচ্ছে না। বর্তমানে কোনো সংকট নাই, অগ্রিম তুলে নিয়ে এটা ঘরের মধ্যে ফেলে রেখে তো আসলে কোনো লাভ নেই। সার আসতেছে, আমরা উপসহকারী কৃষি অফিসারকে ওখানে বসিয়ে রেখে ন্যায্য মূল্যে সার বিক্রয় নিশ্চয়তা করতেছে। কৃষি বিভাগের তথ্য মতে শৈলকুপায় ইউরিয়া, টিএসপি, ডিওপি সহ রাসায়নিক সারের চাহিদা 8,000 মেট্রিক টন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। সাতক্ষীরার বিস্তীর্ণ অঞ্চলে চাষ হচ্ছে সরিষা। বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেতে বসানো হয়েছে মৌবক্স। কৃষক জানান মৌমাছির কারণে সঠিক সময়ে সরিষার পরাগায়ন হচ্ছে, এ কারণে ফলও হচ্ছে ভালো। মধুর উৎপাদন ভালো হওয়ায় খুশি মৌচাষিরাও। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ ফসলের মাঠে হলুদের সমারোহ, মাঠে মাঠে সরিষা আবাদের ধুম, ফুলে ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। সাতক্ষীরার বিভিন্ন ফসলের মাঠে আবাদ হচ্ছে রবি শস্য সরিষা, পাশাপাশি বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেতে বসানো হয়েছে মৌবক্স। কৃষক জানান মৌমাছির কারণে সঠিক সময়ের সরিষার পরাগায়ন হচ্ছে, এ কারণে ফলও হচ্ছে ভালো। মৌচাষিরা বলছেন চলতি মৌসুমে সরিষার ফুল ভালো হওয়ায় মধু উৎপাদনও বেড়েছে। লাভ মনে করেন ফুলের সাথে যদি ফসল যদি ভালো হয়, মানুষের চাষিদের ফসল ভালো হইলে মনে করেন যে সে বছর চাষিদেরও একটু ভালো হয়। এটার ভিতরে খরচও আছে আবার লাভও আছে, কোনো ভেজাল, এটা পুরাই ভেজাল মুক্ত ব্যবসা। আমাদের একটু লোন টোন দিলে আমরা সেই দিক থেকে আরও একটু সুবিধা পাবো এবং ব্যবসায় আরও আমরা লাভবান হতে পারবো, একটু বড় করতে পারবো। কৃষকের কীটনাশক সার দাম কমাই দেয়, তাহলে কৃষক আরও এগিয়ে আসবে। সরিষা চাষ ও মধু উৎপাদনে সার্বিক সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। এই মধু যদি আমরা আরও বিস্তৃত করতে পারি তাহলে এই এলাকার মানুষের যেমন আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে, আর সেই সাথে আমরা প্রাকৃতিক একটি খাবার মধু পাবো। এটা যদি প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করি তাহলে আমরা আরও
বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 17,531 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 26,289 মেট্রিক টন। আর 57 জন মৌচাষী মধু আহরণে বক্স বসিয়েছেন 6,626টি, যা থেকে মধু উৎপাদন লক্ষ্যমাত্রা 75 মেট্রিক টন। অবৈধ স্থাপনার কারণে সময় বাড়িয়েও বিষখালী নদী পুনঃখনন কাজ শেষ করতে পারছে না বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। ফসলি জমি চাষাবাদে দ্রুত খাল খনন শেষ করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি এলাকাবাসীর। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী খননের আগে জরিপের পর কিছু অবৈধ স্থাপনা গড়ে তোলে প্রভাবশালীরা। নোটিশ দেওয়ার পরও তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় খনন কাজে হচ্ছে দেরি। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। বাগেরহাটের মোড়লগঞ্জ ও কচুয়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা বিষখালী নদী দীর্ঘদিন খননের অভাবে ক্রমেই ভরাট হয়ে যায়। পানির অভাবে ফসলি জমিতে সেচের সংকট দেখা দিলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেখানকার মানুষ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে 2019 সালে নদীটি পুনঃখননে জরিপ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 2023 সালে দরপত্র আহ্বানের মাধ্যমে প্রায় 24 কিলোমিটার নদী খননের উদ্যোগ নেওয়া হয়। নির্ধারিত সময়ে বেশিরভাগ জায়গা খনন করা হলেও দুই উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর ও সাগরকাঠি এলাকায় কয়েকটি স্থাপনার কারণে খনন কাজ বাধাগ্রস্ত হয়। এতে মাত্র 1 কিলোমিটার খননে আরও 6 মাস সময় বাড়ানো হয়। স্থানীয়দের অভিযোগ, নদীর জমি দখল করে স্থানীয় প্রভাবশালী আবুল বাশার নামের এক ব্যক্তির নিজস্ব বাড়ি, কবরস্থান ও মসজিদের কারণে খনন কাজ শেষ করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। দুই একটা ব্যক্তির কারণে সেই খননটা আর কি ব্যাহত হচ্ছে। আমরা চাই তো এই সমস্ত সব উচ্ছেদ করে দিতে, যেগুলো অবৈধ আছে। সঠিকভাবে খালটা খনন করলে আমাদের কৃষির কাজের জন্য আমরা উপকৃত হই। জায়গা আমরা রাখছি, রাখতে এই জায়গা একটু ঘর করছি, কিন্তু আমরা জানিয়ে করি নাই। তবে ক্যামেরার সামনে কথা না বললেও মুঠোফোনে অভিযুক্ত আবুল বাশার দাবি করেন, কেনা জমিতে নদী খনন করলে ক্ষতিপূরণ দিতে হবে তাকে। আমার খরচকৃত সম্পত্তি যদি সরকার নেয় তাহলে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে, তাছাড়া আমি তাদেরকে জমি দেব না। নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া না হলে আইন অনুযায়ী উচ্ছেদ সম্পন্ন করে খনন করা হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কয়েকটি পরিবার আমাদের ওই নদী দখল করে আছে, তারা আমাদের খনন কাজে বাধা প্রদান করছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পুনরুদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এই পয়েন্টেও আমরা তাকে সরিয়ে আমরা কাজটি ঠিকমতো করতে পারব। বিষখালী নদীর প্রায় 24 কিলোমিটার নদী পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় 45 কোটি টাকা। ইতোমধ্যে 90% কাজ শেষ হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। ঘুরে দাঁড়াতে শুরু করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি রফতানি খাত। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে রফতানি বেড়েছে গত অর্থবছরের একই সময়ের চেয়ে 2247 মেট্রিক টন। ধারাবাহিকতা ধরে রাখতে মানসম্মত উৎপাদন ও রফতানি খাতে বিশেষ নজর দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। বিগত কয়েক বছরের খরা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি চিংড়ি রফতানি খাত। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দফতর FIQC এর তথ্য বলছে 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে দক্ষিণাঞ্চল থেকে চিংড়ি রফতানি হয়েছে 11,318 মেট্রিক টন, যা 2023-24 অর্থ বছরের একই সময়ের তুলনায় 2,247 মেট্রিক টন বেশি। টাকার অঙ্কে রফতানির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। তবে বিষয়টি এখনো বড় করে দেখছেন না রফতানিকারকরা। ঊর্ধ্বগতির ধারাবাহিকতা বজায় রাখতে বহির্বিশ্বে বাজার তৈরি, বিভিন্ন মেলায় অংশগ্রহণ ও মানসম্মত চিংড়ি উৎপাদন বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। ইউরোপ, আমেরিকাতে আমাদের প্রচারণা বৃদ্ধি করতে হবে। কোরিয়া, চায়না একটা নতুন মার্কেট তৈরি হয়েছে। কোয়ালিটি পণ্যটা না দিলে আমি তো আবার এই বাজার হারায় ফেলবো। আমেরিকার মার্কেটে আমাদের তেমন কোনো মাছ চায় না। এই জায়গাটাও চেষ্টা করতে হবে কিভাবে আমরা যেতে পারি। রফতানি বাড়াতে উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলছেন ব্যবসায়ীরাও। এজন্য চাষিদের আর্থিক প্রণোদনা সহ আলাদা চিংড়ি জোন তৈরির দাবি তাদের। আর মৎস্য বিভাগ বলছে রফতানি বাড়াতে নতুন উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। ইকোনমিক জোন করে দেওয়া হোক। খুলনায় আর একটা কক্সবাজার, চিংড়ি হবে, সাদা মাছ হবে, সরকার নিরাপত্তা রাখবে, ইলেকট্রিসিটি রাখবে, রোডের ব্যবস্থা রাখবে, তাহলে সেখানে ফরেন ইনভেস্টার আসবে। উচ্চ ফলনশীল জাত চিংড়ির ভেনামি, এটার অনুমোদন সরকার দিয়েছে। পোনা উৎপাদনের
ধরনের পারমিশন দিয়েছে হ্যাচারির সাথে সাথে এর খাবার তৈরিও যদি কোনো উদ্যোক্তা এগিয়ে আসতে চায় ফিড ইন্ডাস্ট্রি করতে সেই পারমিশনও কিন্তু সরকার দিয়ে রাখছে। চিংড়ি জোন ঘোষণা করা যায় তাহলে আমাদের চাষের জায়গাগুলোতে সরকারি পলিসি নিতেও সুবিধা। মৎস্য বিভাগের তথ্য মতে 2017-18 অর্থ বছরে খুলনা থেকে চিংড়ি রফতানি হয় 25,530 মেট্রিক টন, ক্রমাগত কমে সবশেষ অর্থ বছরে যার পরিমাণ ছিল 15,450 মেট্রিক টন। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। নির্মাণের 7 বছরেও চালু হয়নি চুয়াডাঙ্গার ভূগর্ভস্থ পানি শোধনাগার। অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো ও বিভিন্ন যন্ত্র। বাধ্য হয়ে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা নোংরা পানি ব্যবহার করছেন পৌরবাসী। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গা পৌরসভার ছাগল ফার্ম পাড়ায় ভূগর্ভস্থ পানি শোধনাগার নির্মাণ কাজ শেষ হয় 2017 সালে, কিন্তু এখনও বিশুদ্ধ পানি উৎপাদন সম্ভব হয়নি। শোধনাগারটি চালু না থাকায় নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্র, স্টাফ কোয়ার্টার ও ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, বাধ্য হয়ে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা নোংরা পানি ব্যবহার করছেন তারা। নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে শিগগিরই শোধনাগারটি চালুর দাবি তাদের। এত ইলেকট্রিক জিনিস না চালালে তো নষ্ট হবে। এই পানি খাতে পারে না, যে পানি দেয় এসব পানি একদম অযোগ্য, খালি ধোয়া পাকা ছাড়া কিছুই করা যায় না। ময়লা পানি মানুষ এখনো ব্যবহার করছে, আসলে পরিষ্কার পানি আসলে পাচ্ছে না মানুষ। তবে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। নিজেদের পৌরসভার উদ্যোগে আমরা এটাকে চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। যদি আমাদের সম্ভব হয় এটা আগামী বছর যত দ্রুত সম্ভব হয় এটা আমরা চালু করব। পৌরসভার তথ্য মতে ভূগর্ভস্থ পানি শোধনাগার ও ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণে ব্যয় হয় 10.5 কোটি টাকা। আর চুয়াডাঙ্গা পৌরসভার 6,666 জন গ্রাহকের জন্য দৈনিক পানির চাহিদা 7,694 ঘনমিটার। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বিপিএল এর খবর। আজ চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি দুই তামিম। লোকাল বয় তামিম ইকবালের ফরচুন বরিশালের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালসের তানজিদ তামিম। ঢাকার কাছে এই ম্যাচ টুর্নামেন্টে টিকে থাকার, বরিশালের ট্র্যাকে ফেরার। ম্যাচটির আগের দিন দুই দলই করেছে দীর্ঘ সময় অনুশীলন। পাশাপাশি নেট, তবুও দুদলের দূরত্ব যেন যোজন যোজন। চলনে বলনে নামের ভারী কিতে কীর্তন খোলাপাড়ের দলটা সমৃদ্ধ, তবুও কোথাও যেন রয়ে গেছে ঘাটতি। সেই ফাইন টিউনিং এ জহুর আহমেদের দ্বিতীয় দিনের মতো নিজেদের ঝালিয়ে নেয়া। স্বস্তির খবর, শান্তর ব্যাট হাসতে শুরু করেছে। সুদিন ফেরার ইঙ্গিত হৃদয়ের ব্যাটেও। অনুশীলনে তাই এ দুজনা আলাদা স্পটলাইটে। একেবারে শেষে আসলেন লোকাল বয় তামিম, ব্যাট করলেন কিছুটা রয়ে শুয়ে। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফিরে গেছেন কাইল মায়ার্স আর শাহিন আফ্রিদি। পেস বোলিং এর শূন্যতা পূরণে একাদশে ফিরতে পারেন রিপন মন্ডল। তবে যে শেষ পর্যন্ত খেলুক না কেন, টিম ম্যানেজমেন্টের চাওয়া দায়িত্ব নিয়ে খেলুক সবাই। এখন পর্যন্ত আমাদের যেরকম স্কোয়াড আছে এবং আমাদের টিমে নতুন ফুলার জয়েন করেছে, সো এখন পর্যন্ত আমরা ভালো একটা পজিশনে আছি ইনশাল্লাহ। ট্রু উইকেট যেটা বলা যায়, যে আমি বলবো যে এরকম একটা উইকেট আছে। ব্যাটসম্যানরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে ব্যাটিং করতে, এবং বলাররাও যদি সঠিক লাইনে বল করতে পারে, আমার মনে হয় যে তারাও। থেমে থাকা ঢাকার চাকা ঘুরতে শুরু করেছে শেষ ম্যাচে। তানজিদ লিটনের ব্যাটে লাক্কাতুরায় ইতিহাস করা ম্যাচ জয় যে মোমেন্টাম পেয়েছে রাজধানীর প্রতিনিধিরা, তা ধরে রাখার চ্যালেঞ্জ আছে। শুধুই ঝুলে আছে প্লে অফ ভাগ্য, হারলে যে বিদায় প্রায় নিশ্চিত। এখন ডু আর ডাই ম্যাচ আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই, তো চেষ্টা থাকবে যে আমরা পুরো টুর্নামেন্টটা যে 5টা ম্যাচ আছে সেখানে ম্যাচ বাই ম্যাচ আমরা এগোবো। আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের, তো সেম মোমেন্টামটা যদি আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছুই আশা করা যায়। ঢাকার জন্য দুশ্চিন্তা গড়পড়তা বোলিং, বরিশালের ডেথ ওভার। প্রথম ম্যাচ বলেই সব ছাপিয়ে টস হতে পারে গুরুত্বপূর্ণ নিয়ামক। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সাগরিকায় দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। টানা 3 জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে মোহাম্মদ মিথুনের দল। ঘরের মাঠেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে তারা। দীর্ঘ 8 মাস পর টি-20 ক্রিকেটের উন্মাদনায় ভাসবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। আনুষ্ঠানিক অপেক্ষার শেষ দিনের প্রথম ম্যাচে, তবে চট্টলাবাসীর কাছে গুরুত্ব বেশি দিনের দ্বিতীয় ম্যাচের। সন্ধ্যায় মাঠে নামবে স্বাগতিক
চিটাগং কিংস। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্কটা বেশ পুরনো স্থানীয়দের। বিপিএল এর প্রথম 2 আসরে অংশ নিয়ে একবার ফাইনালে ওঠার আনন্দে ভাসিয়েছিল বন্দরনগরীর ক্রিকেট ভক্তদের। এরপর থেকে নিত্য নতুন নামে নানানভাবে বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করেছে অনেকেই, তবে সাফল্য আসেনি। 12 বছর পর টুর্নামেন্টে প্রত্যাবর্তন ঘটানো কিংস যখন ঘরের মাঠে নামবে তখন আছে টানা 3 ম্যাচ জয়ের সুখস্মৃতি। সাকিব আল হাসানকে ছাড়াই দারুণ খেলছে চিটাগং কিংস। টেবিলের 2 নম্বরে থাকা দলটা ঘরের মাঠে পাবে বাড়তি সুবিধা। মোমেন্টাম ধরে রাখলে ওই চট্টগ্রামেই নিশ্চিত হতে পারে দলের প্লে অফ ভাগ্য। পরীক্ষাটাও অবশ্য সহজ। 5ম ম্যাচে কিংসের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। মেহেদী হাসান মিরাজরা টানা 2 জয়ে টুর্নামেন্ট শুরু করলেও সিলেট পর্বে হেরেছে সবগুলো ম্যাচ। তাতে টানা 3 হারে টেবিলের 4 নম্বরে নেমে গিয়েছে টিম টাইগার্স। 3টা হারই এসেছে রান তাড়া করতে গিয়ে। চট্টগ্রামে হয়তো টস ভাগ্যটাও তাই গুরুত্বপূর্ণ হবে এই দলের কাছে। পাশাপাশি পারফর্ম করে দেখাতে হবে লোকাল ক্রিকেটারদের। খুলনার জন্য তাই এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি। প্লে অফের দৌড়ে টিকে থাকতে ঘুরে দাঁড়াতে হবে দলটার। তবে হোম টিমের বিপক্ষে তা করে দেখাতে পারবে কিনা খুলনা, সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ। আবারও মাঠের বাইরের নেতিবাচক ইস্যুতে উত্তপ্ত বিপিএল। পেমেন্ট ইস্যুতে আলোচনায় দুর্বার রাজশাহী। এখনও কোনো পারিশ্রমিক পাননি দলটির দেশি ক্রিকেটাররা, যেজন্য বাতিল করা হয়েছে বুধবারের অনুশীলন। ক্রিকেটাররা হুমকি দিয়েছেন ম্যাচ না খেলারও। পরিস্থিতি সামলাতে ঢাকা থেকে চট্টগ্রামে উড়ে গেছেন সভাপতিসহ একাধিক পরিচালক। যদিও রাজশাহী কর্তৃপক্ষের দাবি আজকের মধ্যে 25% অর্থ পরিশোধ করবেন তারা। তবে বিসিসি বলছে সমস্যার এখনও পুরোপুরি সমাধান হয়নি। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের রিপোর্ট। বুধবার ক্রিকেট পাড়ায় চাপা উত্তেজনা। সারাদিনের ফিসফাস বাস্তবে রূপ নেয় সন্ধ্যা নাগাদ বিসিবি সভাপতির আগমনে। রাজশাহীর পারিশ্রমিক ইস্যুতে অস্বস্তিতে ফারুক আহমেদ। ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে সরাসরি এলেন টিম হোটেলে। রাত 8টা নাগাদ আসলেন আরেক পরিচালক আকরাম খান, ছিলেন মঞ্জুরুল হক মঞ্জুও। সমস্যার সমাধানে ম্যারাথন বৈঠক চলে রাজশাহী ম্যানেজমেন্ট আর ক্রিকেটারদের সঙ্গে। অনলাইন জুমে যোগ দেন বাকি পরিচালকরা। বিপিএল এর নিয়ম অনুসারে টুর্নামেন্ট শুরুর আগে 25%, টুর্নামেন্ট চলাকালীন 50 আর শেষের 1 মাসের মধ্যে পরিশোধ করতে হবে বাকি অর্থ। কিন্তু মাঝ পথে এসেও রাজশাহী ফ্র্যাঞ্চাইজি পরিশোধ করেনি লোকাল ক্রিকেটারদের কোনো অর্থ। 25% পেয়েছেন বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরা। বেশ কিছুদিন ধরে এ নিয়ে চলা ক্ষোভ বুধবার রূপ নেয় বিস্ফোরণে। বাতিল করা হয় অনুশীলন। এখানেই শেষ নয়, বৃহস্পতিবারের মধ্যে পাওনা বুঝে না পেলে দেয়া হয় ম্যাচ বর্জনের হুমকিও। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে সব পক্ষ। পরে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয় 25% পাওনা বুঝিয়ে দেয়া হবে ম্যাচের আগেই। তারা রেস্ট চেয়েছে, আমরা রেস্ট দিয়েছি। এর সাথে পেমেন্টের কোনো ইস্যু আসলে ছিল না। পেমেন্টেরটা অলরেডি আমরা কমিটেড যে 16 তারিখ, মানে দ্যাটস মিন আগামীকালকে দুপুরে বা বিকেল দুপুরের পর আমরা পেমেন্টগুলো দিয়ে দিব। সে অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট কাজ করছি এবং প্রতিটা প্লেয়ার ইনফর্ম। যদিও বোর্ড বলছে ভিন্ন কথা। তাদের দাবি সমস্যার হয়নি পুরোপুরি সমাধান। তবে সভাপতির আশ্বাসে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা। প্রেসিডেন্ট মহোদয় কথা বলেছেন ক্যাপ্টেন এবং আদার্স কয়েকজনের সাথে। আমার মনে হয় সেটিও ভালো একটা সমাধানের পথ। তারা কালকে মাঠে প্র্যাকটিসও যাবে। বিপিএল আসে, বিপিএল যায়, কিন্তু পেছন ছাড়ে না বিতর্ক। এবার তা পেল ভিন্ন মাত্রা। তাই তো প্রশ্ন এসেই যায়, কবে হবে বোধোদয়, কিংবা এর শেষই বা কোথায়? মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর মূল সড়কে ব্যাটারি চালিত রিকশার গতির ঝড়। যানজটের ঢাকায় বাড়ছে জনদুর্ভোগ। শৃঙ্খলা ফেরাতে কড়া বার্তা ডিএমপির। নীতিমালার তাগিদ বিশেষজ্ঞদের। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। দিনক্ষণ চূড়ান্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির। এই ছিল সকালের সময়ে। সঙ্গেই থাকুন সময়ের।